অবস্থা ভিন্ন ধরনের নার্ভাস আমি, কারণ আবুল কাশেম ফজলুল হক উপস্থিত আছেন, আমাকে কিছু বলতে হবে, এটা খুব দুরূহ ব্যাপার, এটা আপনারা বুঝতে পারবেন না। আমি বসে বসে ভাবছিলাম যে স্যারের সাথে প্রথম যখন দেখা, কত বছর, 39 বছর চলছে আমি মানে ক্যাম্পাসে। আমি একটু ব্যক্তিগত কথা দিয়ে শুরু করছি। আমরা খুব অল্প বয়সে যাওয়া আসা শুরু করেছিলাম, কারণ রাজনৈতিক কারণে। আমি ছাত্র সংগঠন করতাম, ইতিমি কলেজে পড়তাম, সেখান থেকেই ক্যাম্পাসে যেতাম। কলাভবনে যাদেরকে সহজে, যাদের কাছাকাছি যাওয়া যেত আর কি, তাদের মধ্যে স্যার একজন। স্যার ডেকে নিয়ে, নিজেও ডেকে নিতেন, আমরাও যেতাম স্যারের বাসায়, কিংবা কলাভবনের নিচে শিক্ষকদের কমন রুম ছিল সেখানে। স্যার যেটা বলতেন সবসময়, লেখার জন্য উৎসাহিত করেন। ওনার সামনে আমরা কখনো কথা বলতাম না, উনি বলতেন আমরা শুনতাম, এভাবেই অভ্যস্ত। এখন ওনার সামনে বলতে হবে, এটা আমার জন্য একটু বিব্রত করে। আজকে তো যে বিষয়ে আলোচনা হচ্ছে বা যে বিষয়ে অনুষ্ঠানটা, আমি বলবো বাংলাদেশের সবচেয়ে উপেক্ষিত একটা বিষয় আজকে অনুষ্ঠানটা হচ্ছে। বই তো উপেক্ষিত বটে, বইয়ের রিভিউ আরো বেশি উপেক্ষিত, মানে চরম উপেক্ষিত এক বিষয়ে এখানে অনুষ্ঠান হচ্ছে। আর আমি এই বিষয়ে বলার জন্য উপযুক্ত মানুষও না, তবু এলাম কেন সেটাও তো একটা এসেছি আসলে। এবং বই পত্রিকাটার জন্য, যে এবং এটা এই পত্রিকা যিনি প্রকাশ করেন, তাকে আমার মনে হচ্ছে এই কালের একজন সুপারম্যান, বা এই কালের অন্যভাবে বললে এই কালের এক পাগল ব্যক্তি আর কি, তাই না? বই লেখা, বইয়ের রিভিউ হওয়া এবং বই বিষয়ক একটা কাগজ, আমি মূলত বিস্মিত হই। এবং ওনার সাথে দেখা হলে যখন উনি বলে যে আরেকটা সংখ্যা বেরিয়ে যাচ্ছে, আমি প্রথমে জিজ্ঞেস করি যে কতটা ছাপলেন, সংখ্যাটা কত। মানে এটা এই কারণে আমি বুঝতে চাই যে এই ধরনের পত্রিকার গ্রাহক সংখ্যা কত। আমি সামাজিক বিষয়ে লিখি, তো সমাজ আমার কাছে আগ্রহের ব্যাপার। বাংলাদেশের সমাজকে বোঝার জন্য এই এবং পত্রিকাটা কত সংখ্যা বের হয়, এটাও আমার কাছে একটা ভালো ডেটা। যেমন এই একটা কাগজে আমি দেখি যে লেখককে গুরুত্ব দিচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে আমি গুরুত্ব পাচ্ছি এই লোকটা দ্বারা, এই ভদ্রলোক দ্বারা, সেই জন্য উনি আমার কাছে একটা আগ্রহের ব্যাপার আর কি। একসাথে দেখা হলে আমি বসায় ওনাকে এখন দুটো কথা বলার চেষ্টা করি। ওই যে বললাম স্যাররা বলতেন, আরো স্যার ইসলাম চৌধুরী স্যাররা বলতেন লিখতে, তো এবং এখন অবস্থা এমন শুধু লিখতেই পারে আর কিছু পারে না। কিন্তু এই জীবনটা কিন্তু আমি বলবো যে বাংলাদেশের লেখক জীবনটা, যারা ফুল টাইম লেখক তাদের কথা বলছি, আমি বলবো অপমান কর, এই শব্দটা আমি ব্যবহার করতে চাই। মনে করেন মধ্যমানের ভালো, বললাম খুব ভালো না আবার খুব খারাপ না, একটা বই কত সংখ্যা ছাপা হয়, এখানে বোধহয় প্রকাশক আছে, শুনলাম 500 কপি ছাপা হয়, 300। আমি গত মাসে বদরুদ্দোর মোরসাদের বাসায় গিয়েছিলাম, স্যার একটা বই ওই দিনই বেরিয়েছে আমাকে দেখা। তারপর স্যার নিজেই বললেন এটা কত ছাপা হয়েছে বল, আমি বলেছি 500। স্যার বললো না, এটা 300 কপি ওনার লেখা। তারপর উনি বললেন যে 1990 দিকে বই ছাপা হতো 1200 কপি। স্যার নিজে বললেন, আমি জানি না, কাশিম স্যার আছেন উনি জানেন। তারপর বললেন যে পাকিস্তান আমলে 2200 কপি ছাপা প্রথম। তার মানে আমরা কোথা থেকে কোথায় আসছি, এইগুলো তো সামাজিক ডেটা, মানে সূচক বোঝার জন্য। আচ্ছা, এখন মনে করেন আমি ধরলাম 300 না 500 কপি ছাপা হচ্ছে। প্রকাশক ইদানিং প্রকাশকরা একটা চুক্তিপত্র দেন লেখকের, সব জায়গায় না, আমি কোথাও পেয়েছি, সেখানে একটা শর্ত থাকে যে 100 কপি কোনো হিসাবে আসবে না, সম্মানিত। কেন এই 100 কপি কোথায় যাবে প্রশ্ন উঠতে পারে, কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন না। বাকি হলো 400 কপি। ধরা যাক আমি বসে বসে ভাবছিলাম 400 কপি বই 400 টাকা করে বিক্রি, 1,60,000 টাকা।
ওই চুক্তিপত্রে থাকে লেখক পাবেন 8% সম্পদ, অর্থাৎ প্রতি 100 টাকায় লেখক 8 টাকা। তাহলে যদি প্রথম সংস্করণ বিক্রি হয়ও, খুব কম লেখকের বই প্রথম সংস্করণ 1 বছরে বিক্রি হয়, আমি জেনে বলছি, তাহলে 12-13 হাজার টাকা পাবে, তাই তো হিসাব, আমি যদি ভুল না করি। তাহলে একজন লেখক, মনে করেন আমি গবেষণা ধর্মী বই লিখি, আর্কাইভে যাই, আসলে যাই বিভিন্ন জায়গায়, বা অন্তত নিজে কিছু বই তো কিনতেও হয় পড়ার জন্য, সব মিলে 1 বছর কাজ করে একটা বই, 1 বছর কাজ করে আসলে ভালো বই লেখা হয় না, আমি যেগুলো কাজ করি সেগুলো পেলাম 13 হাজার। এই হলো। এবং বদরুদ্দীন ওমর সাহেব বললেন, এবং এটা সত্য, আমি আগেও জানতাম কথাটা, আমরা সবাই ওনাকে প্রশংসা করি ওনার ভাষা আন্দোলনের গবেষণা ধর্মী কাজটা। ওমর ভাই বললেন যে ওই বই নিয়ে আজ পর্যন্ত কোনো ভালো রিভিউ হয়। বদরুদ্দীন ওমরের ভাষা আন্দোলনের বইটা নিয়েও রিভিউ হয়। আমি জানি না কাশিম স্যারের কয়টা বই নিয়ে রিভিউ, খুব বেশি না, অল্প। এবং স্যার একটা কাগজ বের করতেন, আমাদের সময় খুব জনপ্রিয় ছিল, আমি একটু জিজ্ঞেস করছি, এটা এখন ব্যবহার বেরও হয়। হ্যাঁ, এরকম আর কি, মানে পরিস্থিতিটা ভালো। আমি নিজে কিছুদিন আগে পর্যন্ত একদম পড়াতাম ফিলসফি, ফুল টাইম অনার্স। আমি কোনো অনার্স স্টুডেন্ট এখন আর গত 5-10 বছর পাইনি যারা মূল বই পড়ে, গাইড বই, মানে প্লেটো পড়ছে, প্লেটোর রিপাবলিক ইংরেজিটা না, বাংলাটাও না, প্লেটোর রিপাবলিক ও কোনোদিন দেখেও নি, কাভারও দেখে। একটা গাইড বই পাওয়া যায় প্রত্যেকটা কোর্সের এগেইনস্টে, সেটাই কিনে সেটাই পড়ে। ওই রিপাবলিক বইয়ের দোকানও পাওয়া যায়, আমি জেনে বলছি। এই হলো, আমরা এই জায়গায় চলে এসেছি, পুরো বাংলাদেশ এই জায়গায় চলে এসেছে। এইভাবেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শত শত নয় হাজার হাজার অনার্স গ্রাজুয়েট তৈরি হচ্ছে। ওনারাই আবার শিক্ষক হচ্ছে, ওনারা সরকারি কর্মকর্তা হচ্ছে না, মানে এটা সবাই, আমি বলছি ওনারা, আমি এইভাবে বলছি না, এটাই আমাদের একটা প্রক্রিয়া, একটা জাতীয় প্রক্রিয়া। এইভাবে আমরা একটা জাতি গঠন করেছি। জামাল নজরুল ইসলাম আমাদের আগের প্রজন্মের একজন প্রিয় শিক্ষক ছিলেন, তো ওনার বিখ্যাত একটা কথা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যে একটা জাতির জন্ম হয় শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষে মানে পাঠের মধ্যে দিয়ে, বই পুস্তকের ভিতরে পড়াশোনা, জ্ঞানের অন্বেষণ, জ্ঞান জানা, বোঝা, অ্যানালাইসিস। তো আমাদের কিভাবে জন্ম? একটা ভালো বই ছাপা হচ্ছে 500 কপি, 17 কোটি দেশের মানুষ, সেটা বিক্রি হতে কয়েক বছর লেগে যাচ্ছে। সেখানে লেখকের জীবন, আমি বললাম বইয়ের জগৎ, পাবলিশের ব্যাপার। এবং এটা কিন্তু বাংলাদেশই শুধু নয়, পশ্চিমবঙ্গেও এরকম। আমাদের এখানে অনেকে ভাবে পশ্চিমবঙ্গে বোধ একটু ভালো, কিন্তু অনেক ভালো নয়। কালকে আমি জেনেছি আনন্দ প্রকাশ পাবলিশার্সের বার্ষিক বছর জুড়ে টার্নওভার মাত্র 20 কোটি টাকা, খুব একটা বেশি নয়। পুরো বঙ্গে এই অবস্থা চলছে। আমাদের অবস্থা বেশি করুন অবশ্যই, ডেটা অন্তত তাই চলছে। সেরকম একটা পরিবেশ। সভাপতি শুরুতে বললেন কিছু প্রত্যাশা নিয়ে ফিরতে চান, আমার মনে হয় এটা রূঢ় অবস্থাটা, বাস্তবতা এরকম। খুব প্রত্যাশা নিয়ে ফেরা, খুব প্রচন্ড আশাবাদী মানুষই পারে আর কি, এরকম প্রত্যাশা নিয়ে চলাফেরা করছে। উনি পারছেন, বেরও করছেন পত্রিকা, এবং সেখানে একদম এগিয়ে বুক রিভিউ প্রতিযোগিতা হচ্ছে। আব্দুর রউফ সাহেবের এই বই, ওই দুটো আমি পড়িনি, কিন্তু ওনার অন্য রচনা আমি পড়েছি, সেগুলো লিখেছেন। কিছু মানুষ লিখবে, এটা সত্য, কেউ হয়তো পড়বে না, এটাও সত্য, কিন্তু এর ভিতর কিছু ব্যতিক্রমী ঘটনা ঘটবে, যে একটা বুক রিভিউ অনুষ্ঠান হবে। এইটা আমার কাছে একটা ঢাকা শহরে একটা নতুন ঘটনা আমার মনে হচ্ছে, ব্যতিক্রমী ঘটনা। আমি এটা সচক্ষে উপস্থিত থাকতে চেয়েছিলাম, সেটা হলো আমার, বলতে পারবো যে না, ঢাকায় এরকম কিছু হয়। এবং বুক রিভিউ সম্পর্কে আমার একটু অভিজ্ঞতা বলতে চাই, দেরি করে ফেলছি। আমি অনেক সময় 2-1টা বই তো কিনি, এবং 2-1টা বই উপহারও পাই। পড়ার অভ্যাসের মধ্যে একটা নোট নেওয়ার অভ্যাস আছে, তো অনেক সময় ইচ্ছা করে যে একটা বুক রিভিউ লিখে কোথাও ছাপতে দিই।
সাহিত্য পাতাগুলো কিন্তু বাংলাদেশের সাহিত্য পাতা, এখানে কোনো সাহিত্য সম্পাদক আছেন কিনা আমি জানি না, একজন প্রাক্তন আছেন। সাহিত্য পাতাগুলো এক ধরনের কার্ড আকারে আছে। আমি সাহিত্য পাতা লেখার লোক, আমি রাজনীতি বিষয়ে লিখি, কিন্তু ওই যে বুক রিভিউ লিখে আমি ধর্ণা দিতে হয় সাহিত্য সম্পাদকের কাছে। তো বুক রিভিউ সবচেয়ে ছোট আশা করেন সাহিত্য সম্পাদক, যে আমাকে বলে দেওয়া হয়, আমিও জেনেই লিখতে বসি যে 400 শব্দ হতে পারে হাইয়েস্ট। 400 শব্দ মানে 4টা প্যারা। বইটা হয়তো 500 পৃষ্ঠার একটা বই, হয়তো গবেষণা ধর্মী একটা বই, কিন্তু এটা 400 পৃষ্ঠা একটা বুক রিভিউ লিখতে হবে। এবং সাহিত্য পাতায় আপনারা পরীক্ষা করতে পারেন আমার কথা, সাহিত্য পাতার সবচেয়ে নিচে ছোট আকারে একটা বুক রিভিউ ছাপানো। সাহিত্য পাতার একদম উপরে বুক রিভিউ দেখেছেন কি কখনো কেউ আপনারা? যে সবচেয়ে মেইন আর্টিকেলটা ছাপা হয়েছে একটা বুক রিভিউ, আমি খুব একটা দেখি না। আর আমারটাও কখনো, আমি এই সম্প্রতিও 2-3টা বুক রিভিউ করেছি নিজের আগ্রহে, নিজের পছন্দের বই, কিন্তু 400 শব্দের কম, এবং সেগুলো খুব ছোট আকারে ছাপা হয়েছে, কিন্তু তাতেও আমি খুব কৃতজ্ঞ বোধ করেছি। এখন এবং সাহিত্য পাতাকেও দোষ দেওয়া যায় না। যেমন আমি যে মতামত পাতায় লিখি, ওইখানে 5 জন স্টাফ ফুল টাইম, আর ওই কাগজের সাহিত্য পাতায় আমি খোঁজ নিয়েছি 1 জন স্টাফ। তার মানে সাহিত্য পাতাটা পত্রিকা জগতে, মিডিয়া জগতে এখন মোটামুটি মানে অগ্রাধিকারমূলক কোনো জায়গা। এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাহিত্য নিয়ে কোনো প্রোগ্রাম হয় কিনা এটাও আমার খুব একটা জানা নেই, মানুষ তো ওইটাই বেশি দেখে। তো ওইখানে মনে হয় না সাহিত্যের ভিউয়ার আছে, ওইখানে ভিউয়ার হলো এই যুগে মানে কি প্রচার হবে সেটা নিয়ে। সাহিত্য ভিউয়ার নেই, সাহিত্য কাগজও আমাদের নেই। সব মিলে আমি যা বলতেছি একটা সংকটের চিত্র আর কি। এরকম সংকট এর তো একটা দায় আছে, ছাপ আছে, সামাজিক ফলাফল আছে। ফলে ওই সংকটগুলোর কারণে আমাদের সমাজে কিন্তু রাজনৈতিক দুরবস্থা তৈরি হয়, স্বৈরতন্ত্র চেপে বসে। আমি যখন ক্যাম্পাসে যাওয়া শুরু করি, যেটা দিয়ে বলছিলাম, সে ক্যাম্পাসে যাওয়া শুরু করেছিলাম স্বৈরতন্ত্র তাড়ানোর জন্য। সেই তিতুমির কলেজ থেকে হেঁটে চলে আসতাম যে আজকে মিছিল হবে এরশাদের বিরুদ্ধে, এই মিছিলে আমাকে থাকতেই হবে। এবং ওইভাবেই পুরো পরে ভর্তি হয়েছি, এরশাদকে তাড়ানো হয়েছে, পাশ করে বেরিয়েছি, আরো স্বৈরতন্ত্র এসেছে, আবার তাড়ানো হয়েছে, স্বৈরতন্ত্রের পর ফ্যাসিবাদ এসেছে। কিন্তু এখন আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সরকারের মধ্যে আছি। এখন দেখছি যে নানা ধরনের মব হচ্ছে, নিরাপত্তাহীনতা বেড়ে গেছে, আবার কনফিউশন তৈরি হচ্ছে যে গণঅভ্যুত্থানের যে স্বপ্ন নিয়ে এত মানুষ জীবন দিল, এত মানুষ আহত হলো, সেই স্বপ্নটি বাস্তবায়ন করতে পারবো? আগস্ট সেপ্টেম্বরে যেরকম জোরের সাথে বলতে পারতাম, এখন কিন্তু আবার কনফিউশন তৈরি হচ্ছে। এটার কারণ ব্যক্তি না শুধু, এটার কারণ হলো সমাজ। আরো সরাসরি বললে আমাদের পরিবার এবং বিদ্যাপীঠ, যেখান থেকে আমাদের শুরু সবার। কারণ ওইখানেই মরণশীলতার সংকট, ওইখানেই পুরুষতন্ত্র বাসা বেঁধেছে, ওইখানেই সামন্ততান্ত্রিক চিন্তা মনোভাব বাসা বেঁধে আছে, ওইখানেই সহিংসতার মনোভাব বাসা বেঁধে আছে। কারণ যে পড়ার অভ্যাস, বোঝার অভ্যাস, বিশ্লেষণী ক্ষমতার অভ্যাস, তারপরে বুদ্ধিবৃত্তিক প্রশ্ন তৈরি হওয়ার যে অভ্যাস, প্রচলন, সেটা তো পরিবারই হয়, বিদ্যাপীঠই হয়। আমাদের বিদ্যাপীঠগুলো শেষ হয়ে গেছে। আমাদের পরিবারগুলোতে ওই সহিংস মনোভাব, সামন্ততান্ত্রিক মনোভাব, মানে ওইগুলারই দাপট বেশি। আমরা একটা বড় ধরনের সামাজিক রূপান্তর ঘটে গেছে। রূপান্তরটা মানে ইতিবাচক দিকে ঘটে নাই, নেতিবাচক দিকে ঘটে গেছে। ফলে 17 কোটি দেশের মানুষের দেশে যে 500 কপি বই বিক্রি হয়, 500 বা 300 কপি, এইটাই হয়। এবং সেই 300 কপি বিক্রি হতে যে আবার 3 বছর লেগে যায়, সেটাই হয়। সাহিত্য পাতার যে কদর কমে গেছে, সেটাই স্বাভাবিক। এবং আমাদের আরো অনেক খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত। মানে আমি আপনাদের আশাবাদ দিতে পারছি না, কারণ সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি আশাবাদী হওয়ার মতো ডেটা তো পাই না। এখন যদি সোশ্যাল সার্ভে করা হয়, আমাদের এখানে কোনো সোশ্যাল সার্ভে হয়, যদি আপনি
100 জন লোককে জিজ্ঞেস করেন, যার মধ্যে আমি নিজেকে আলাদা ভাবছি যে রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের কোন বই পড়েছেন কিনা, হয়তো 1 ভাগ লোক পাবে। টলস্টয় পড়েছেন কিনা হয়তো 1000-এ 1 জন হয়তো পেতে পারে। তো এই তো আমাদের সমাজ। এখানে প্রধান আলোচ্য বিষয় হলো বয়স্কদের মধ্যে মিলামেশা করে দেখেছি, তরুণদের আমি দৌড় দিতে চাই না। ইট, সিমেন্ট, বালু এবং টাকা, 4টা বিষয়। এই 4টা আমাদের সমাজের প্রধান আলোচ্য। এখানে বই কি লেখা হচ্ছে, এগুলো বা কি ছবি আঁকা হচ্ছে, কি গান তৈরি হচ্ছে, বা মানে কি প্রদর্শনী হচ্ছে, ওইগুলা জ্ঞান রাজ্য নিয়ে এখানে কনসার্ন। এবং আমি তো গ্রামেও যাই, গ্রামেও থাকি, সেখানে শিক্ষিত পরিবার এবং মনে করেন শিক্ষা নেয়নি এই 2 পরিবারের যে যদি তুলনা করা হয়, শিক্ষার দিকে যায়নি ওই পরিবারটা ভালো আছে। কারণ সমাজে ক্ষমতাশালী হওয়া, অর্থবিত্তের মালিক হওয়া, প্রভাবশালী হওয়া, দাপুটে হওয়া, এগুলোর সাথে শিক্ষার কোনো যোগ নেই। এগুলার অন্যান্য পদ্ধতি বিকশিত হয়ে গেছে। আপনি রাজনৈতিক দলের সাথে আছেন কিনা, আপনি প্রশাসনের সাথে আছেন কিনা, আপনার প্রশাসনে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আপনার আত্মীয়স্বজন আছে কিনা, আপনি বিদেশ যে টাকা আয় করছেন কিনা, বিদেশে গিয়েছে কিনা পরিবারের একজন, এগুলো হলো এখানে সম্পদশালী হওয়া, ক্ষমতাশালী হওয়া, প্রভাবশালী হওয়ার এখন মানদণ্ড, উৎস। ফলে একটা নতুন সমাজ, নতুন অর্থনীতি এখানে কায়েম। এখন এর থেকে ট্রান্সফরমেশন হবে কিনা, বারবার আমরা তো চেষ্টা করছি কিন্তু আমরা সফল হচ্ছি না। আমরা 90 একবার চেষ্টা করছি, এখন আরেকবার চেষ্টা হচ্ছে, কিন্তু ওই যে বললাম চেষ্টা করতে হলে যে আমও জায়গাগুলো হাত দিতে হবে, গোড়ার জায়গাগুলো। একটা গোড়ার জায়গা হলো আমাদের পাঠ্য বই, কি পড়বে আমাদের শিশুরা, নিচের ক্লাস থেকে উপরের ক্লাস। দেখবেন যে যুদ্ধটা গণঅভ্যুত্থানের পরে ওইখানে লেগেছিল, সামাজিক একটা যুদ্ধ হয়ে গেল, এবং সেই যুদ্ধে কারা পরাজিত হয়েছে, কারা জিতেছে আমরা সবাই জানি। আমরা কিন্তু ইতিবাচক পরিবর্তন পাঠ্যপুস্তকে কিন্তু করতে পারবো না, পারি না, পারার লক্ষণ নয়। আগের বারও তাই, গত 15 বছরেও পাঠ্যপুস্তকের ক্ষেত্রে একটা বড় ঘটনা ঘটেছে। এবং অনেকেই বলবেন যে শিক্ষার হাত তো পেরেছে, অনেক গ্রামে এখন 6 তলার নিচে প্রাথমিক স্কুল খুঁজে পাওয়াই মুশকিল। কিন্তু ওই স্কুল দেখে আপনি বিভ্রান্ত হবেন, স্কুলের ভিতরে ঢুকবেন দেখুন যে 6 তলার 5 তলায় খালি থাকে, নিচ তলায়ও সব রুমে স্টুডেন্ট নাই। আমার গ্রামে আমি যে স্কুলে, প্রাথমিক স্কুল, সেটা 100 স্টুডেন্ট পায়। স্কুলের ছাত্ররা অন্য জায়গায় চলে গেছে, অন্য ধরনের বিদ্যাপীঠ হয়ে গেছে, সেগুলো ভালো চলছে। মানে এবং আমি আমার সার্ভেতে বলে, যেমন আমার বাড়ি, গ্রামের বাড়ি নোয়াখালীতে, নোয়াখালীর স্কুলে পাঠ মানে পড়ে শুনে বড় হওয়া কোনো মহিলা ডাক্তার পাওয়া যাবে না 10 বছর, এটা আমি অনুমান করতে পারি। অর্থাৎ নোয়াখালীতে যিনি গাইনোকোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করবেন, ওনাকে ঢাকা থেকে যে অন্য শহরের বা ঢাকায় পড়ুয়া কেউ যে বইটাও পাওয়া যাবে। কিন্তু অর্থবিত্তে নোয়াখালী খুব শক্তিশালী জায়গা, ইতিমধ্যে ঢাকার মতোই জীবনযাত্রা। তার মানে অর্থশালী হওয়ার অন্য ক্রেতা গোষ্ঠী আমরা তৈরি করছি। নলেজ ওয়ার্ল্ডে আমাদের সামনে ভয়াবহ শূন্যতা তৈরি হচ্ছে। তো এরকম অবস্থায় কথা না বাড়ায়, এই কিন্তু নিশ্চয়ই এটা তো সত্য যে হাল তো ছেড়ে দেওয়া যাবে না। একটা জাতি যেভাবে মরে যেতে পারে, একটা জাতি যেভাবে শেষ হয়ে যেতে পারে, পুরো সাউথ এশিয়ায় বাঙালি, বাংলাদেশ হলো সেই জাতি যারা মুক্তিযুদ্ধ করে দেশ গঠন করেছে, প্রথম তারা অন্যদের পথ দেখাবে। এবং অন্যরা আসলে তাদের, যেমন বেলুচিস্তানে গত মাসেও আন্দোলনের স্লোগান ছিল বাংলাদেশ, যে আমরা দ্বিতীয় বাংলাদেশ হতে চাই। অর্থাৎ বাংলাদেশ রাজনৈতিকভাবে পথ দেখিয়েছিল পুরো সাউথ এশিয়া, কিন্তু বুদ্ধিভিত্তিক জায়গাটা, এটা আমাদের একটা রাজনীতিবিদদের ফেল। কাশিম স্যার এটা বলবে নিশ্চয়ই, কিন্তু এখন রাজনীতিবিদরা হেরে গেলেও কি আমরা তাহলে আত্মসমর্পণ করে বসে থাকবো বা সুইসাইড করবো, আত্মহত্যা করবো নিজেদের? আমার মনে হয় সামাজিক এই ছোট ছোট উদ্যোগগুলো সেই অর্থে খুবই গুরুত্বপূর্ণ, প্রচন্ড রকমের গুরুত্বপূর্ণ।
যে কোথাও সম্প্রতি মোহাম্মদপুরে একটা ছোট বাড়িতে একটা বইয়ের প্রদর্শনী, মানে ঢাকা কিন্তু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে আজকের অনুষ্ঠানের মতো। মোহাম্মদপুরে একটা বাড়ি, স্বতন্ত্র বাড়ি, তার ছাদে একটা বই বিক্রির আয়োজন করেছে। এবং কল্পনা করতে, আমি জানি না এখানে কেউ গিয়েছেন কিনা, আমি একদিন যে অবাক হয়েছি, এত বিপুল সাড়া, বিপুল সাড়া, বিপুল বিক্রি, বিপুল মানুষ সেখানে সপরিবারে আসছিল, বই পুস্তক কিনেছে, আলাপ করেছে, সেখানে আড্ডা দিয়েছে। তো তার মানে সমাজে একটা বিকল্প স্রোত, একটা সম্ভাবনার ক্ষীণ স্রোত বলবো না, একটা ছড়া আর কি। ওই চা বাগানে ছোট পানির যে ঝিরি বলে, একটা ঝিরিও কিন্তু বইছে। এখন সেই ঝিরিকে কেটে একটু পথ করে দেওয়ার ব্যাপার হয়তো আছে, একটা সুযোগ আছে বা দায়িত্ব আমাদের উপর পড়তেছে। তো কিছু মানুষ সেই এরকম চেষ্টা করছেন। এই আলোচনাকে এই জন্য মানে কি বলবো, অভিনন্দনও জানাতে হয়, মনে হয় যেন দূর থেকে অভিনন্দন জানাতে, সাথেও থাকতে চাই এরকম কিছু হলে। এবং মনে হয় মানুষ তো বা একটা সমাজ তো কিছু হতে হতে যখন দেয়ালে বা একদম খালের একেবারে কিনারে চলে আসে, তখন তো পিছনে তাকিয়ে যদি দেখে যে কিনারে চলে এসেছি, আমাকে এখন সামনে এগোতে হবে, সেরকম একটা মুহূর্ত হয়তো আসবে, হয়তো এসেছে, হয়তো এটাই সেই মুহূর্তের শুরু। তো আমরা নিশ্চয়ই আবার চেষ্টা করবো এবং বইকে ধন্যবাদ দিই আয়োজনের জন্য, এবং এটা যদি আরো চালু থাকে ভালো হয়। ধন্যবাদ।